আজকের ভিডিওটা থাম্বনেলটা দেখেই বুঝতে পেরে গেছেন ভিডিওটা কি বিষয় হতে পারে। আজকে এই বাদুড়িয়াতে চেয়ারম্যান সাহেব, পৌরপ্রধান, যিনি কিনা ৮০ লক্ষ টাকা চুরির দায়ে অ্যারেস্ট হয়েছে, এটা ছাড়াও আরও বিভিন্ন রকম কেস তার নামে দাখিল হয়েছে এই বাদুড়িয়া থানাতে। ৮০ লক্ষ টাকা, এই টাকাটা কোথা থেকে এলো? পৌরসভা থেকে। পৌরসভায় টাকাগুলো কোথা থেকে আসে? এই সাধারণ মানুষের ট্যাক্সের টাকা থেকে আসে। এগুলো সাধারণ মানুষের উন্নয়নের জন্য আসে। সেই সাধারণ মানুষের উন্নয়ন বন্ধ রেখে টাকাগুলো চুরি করেছে। একটা দেড় টাকা নয়, ৮০ লক্ষ টাকা। এই বাদুড়িয়াতে শুধুমাত্র এই ৮০ লক্ষ টাকা চুরি করেই তিনি ক্ষান্ত হননি। সাধারণ মানুষ, যারা খেটে খাওয়া গরিব মানুষ, যাদের ঘর নেই, পেপারের চাল দিয়ে বাস করে, তেমন মানুষদের সাহায্যের জন্য সরকার পক্ষ থেকে ৪,০০০ ত্রিপল এসেছিল, সেটাও তিনি সাধারণ মানুষকে দেননি, সেটাও চুরি করেছে। আপনারা একটু ভাবুন, কতটা নিচে না নামলে আজকে এত গরিব মানুষের ত্রিপলগুলো চুরি করতে পারে। ভাবতে লোমগুলো খাড়া হয়ে যায়। সাধারণ মানুষ, খেটে খাওয়া দিনমজুর মানুষ, তাদের ভাগের ত্রিপলগুলো চুরি করে খেয়ে নিয়েছে। শুধু অ্যারেস্ট করলে হবে না, আমরা সরকারের কাছে আবেদন করব এমন মানুষকে সারা জীবনের জন্য যেন জেলবন্দি করা হয়। যদি সম্ভব হয়, সারা জীবন তাকে যেন সূর্যের আলো এই বাইরে আর না দেখতে দেয়া হয়। আজকে জানা যাচ্ছে বাজিতপুর কোথায় একটা মাঠ থেকে, হ্যাঁ মাঠ থেকে, যেখানে পাট চাষ করা হয়েছে, সেই পাট ক্ষেতের মধ্য থেকে 4টি ব্যাগ উদ্ধার করা হয়েছে, কয়েকটা বস্তা উদ্ধার করা হয়েছে, যার মধ্যে প্রচুর পরিমাণে টাকা ছিল। কোথা থেকে আসছে এগুলো? আমি সাধারণ মানুষের কাছে বলবো, এই বাদুড়িয়াবাসীর কাছে বলবো, আপনারা এখনো সচেতন হন, সঠিক নেতা নির্বাচন করুন। সঠিক নেতা নির্বাচন না করতে পারলে আমাদের অবস্থা এরকম দুরবস্থাই হবে। আপনারা দেখুন, এই বাদুড়িয়াতে বিধানসভা ভোট হয়ে গেল। এই বিধানসভা ভোটের পরে যিনি এমএলএ হয়েছেন, ইলেক্টেড এমএলএ, তিনি কি সাধারণ মানুষের জন্য একটা মুখ খুলছেন, কোনো কথা বলছেন? এই যে এত বড় একটা চুরির অবস্থা, তিনি কি একটা সংবাদ মাধ্যমকে ডেকে কোনো বিবৃতি দিয়েছেন যেটা নিন্দনীয়? অন্তত এতটুকু কথা কি বলেছেন? কিন্তু না, বলবেন না তিনি। বলতে গেলে তো তিনিও ধরা খাবেন। ওদিকে শুভেন্দু অধিকারী, মাননীয় শুভেন্দু অধিকারী মহাশয়, আমাদের মুখ্যমন্ত্রী, তিনি জানিয়েছেন আমাদের বাদুড়িয়ার এমএলএ, তিনিও নাকি ৯.৫ কোটি টাকার দুর্নীতি করেছে। শুভেন্দু অধিকারীর কাছে তার কাগজ প্রমাণ আছে। আমরা দেখে দেখে তো এই দুর্নীতিবাজদেরকেই আবার বারবার করে আমরা তাদের হাতে ক্ষমতা তুলে দিচ্ছি। আমি বলবো, এই পশ্চিমবাংলাতে বিরোধী বিধায়ক মাত্র দুটো, একটা আইএসএফ এর বিধায়ক আর একটা মাত্র সিপিআইএম এর বিধায়ক, যারা জোটের পক্ষ থেকে বিধানসভায় ঢুকেছেন। আপনি বলতে পারেন ৮০টা এমএলএ আছে টিএমসির, তাহলে তাদেরকে বিধায়ক কেন বলছি না? কিভাবে বলবো তাদেরকে বিরোধী বিধায়ক? আজকে ২৭ লক্ষ মানুষ দিল্লিতে বসে আছে। সেই ডিলিট ভোটারদের জন্য একবার কি মুখ খুলছেন? প্রাক্তন মুখ্যমন্ত্রী, তিনি কি একবার কোনো কথা বলছেন?
একটা সংবাদ মাধ্যমেও কি কোনো বার্তা দিচ্ছেন? সেই বিরোধী একমাত্র বিধায়ক পীরজাদা ইলেকশন কমিশনের কাছে গিয়ে ডেপুটেশন করেছেন। তিনি শিয়ালদা থেকে ধর্মতলা পর্যন্ত পদযাত্রা করেছেন। কেন করেছেন? এই 27 লক্ষ ডিলিট ভোটারদের জন্য। একমাত্র মাঠে ময়দানে তিনিই লড়াই দিচ্ছেন। একমাত্র নওশাদ সিদ্দিকী তিনি কোর্টে গিয়েও কথা বলছেন, কোর্টে গিয়েও কেস করছেন এই ডিলিট ভোটারদের বাঁচানোর জন্য। এই ডিলিট ভোটারদের জন্য তিনিই একমাত্র বিধায়ক যিনি বিধানসভার মধ্যে কথা বলছেন। তাহলে এখানে তো পরিষ্কার 80টা বিধায়ক বিরোধী বিধায়ক নামে খ্যাত হচ্ছেন না, তার একমাত্র কারণ তারা চুপ থাকছেন। আর চুপ থাকবে না কেন? তাদের পিছনে তো বড় বড় দুর্নীতির কেচ্ছা তৈরি হয়ে আছে, তাই না? এত বড় বড় দুর্নীতি তারা করে রেখেছে। কেউ কয়লা পাচার, কেউ গরু পাচার, কেউ রেশন পাচার। আর কি বলার? বলতে চাই আপনাদের হাতে সবকিছু। আপনারা চাইলে এই আঙুলের পরিবর্তে আপনারা সরকার পরিবর্তন করতে পারেন, যেমন এবার করেছেন। যদি আজকে এই 80টা এমএলএ ওই নওশাদ সিদ্দিকীর পিছনে থাকতো, নওশাদ সিদ্দিকী, তাহলে আজকে এই যে সরকার এসেছে, এই সরকার এসেই আসার আগে বলেছিল গ্যাস দেবে 450 টাকায়, অন্যান্য রাজ্যের মতো ডিজেল পেট্রোলের দাম কমাবে। সেগুলো করতে বাধ্য হতো যদি ওই 80টা এমএলএ নওশাদ সিদ্দিকী বা সিপিআইএম এর থাকতো। না, সেগুলো তো আমরা করিনি, আমরা দেইনি তাদেরকে। এখন ফলাফল আমরা দেখতে পাচ্ছি। কি হবে উপায়? যাতে যাতে করে গ্যাস 450 টাকায় না দিতে হয়, যাতে করে পেট্রোল ডিজেলের দাম না কমাতে হয়, তার জন্য বিভিন্ন রকমের ইস্যু নিয়ে আসছে। বলছে বন্দে মাতরম করতে হবে মাদ্রাসাতে, কুরবানি নিয়ে বলছে গরু কুরবানি করতে দেবে না, সেসব নিয়ে বলছে। বিভিন্ন অবস্থায় বিভিন্ন রকমের হয়রানি করার জন্য এই সরকার প্রস্তুত হয়ে গেছে। এখন আপনারা বুঝুন, আজকে কুরবানি বন্ধ হয়ে, আমি মানলাম মুসলিম সম্প্রদায় তারা গরুর মাংস খেতে পারবে না, গরুর মাংসটা খাওয়াই তাদের মূল উদ্দেশ্য ছিল না, তাই না? এই গো ব্যবসা একটা ভালো অর্থনৈতিক আনতো এই পশ্চিমবাংলাতে। যারা গোপালন করে, গরু পালন করে, তাদের 80% মানুষ ছিল হিন্দু সম্প্রদায়ের, ঘোষ সম্প্রদায়ের। সেই 80% মানুষ এখন গরু বিক্রি না করতে পেরে, এই তো মিডিয়াতেই দেখা গেল একজন ব্যক্তি তিনি আত্মহত্যা করেছেন নিজের গরু বিক্রি না করতে পেরে। আজকে দেখুন রাজ্যের হাল কোথায় যাচ্ছে। 10-12 দিন এসছে, রাজ্যে দৌড় বাঁধিয়ে দিয়েছে। আজকে 80% মানুষ হিন্দু সম্প্রদায়ের গরু পুষেছেন। আজকে তাদের অবস্থা কি? ঋণ নিয়ে 5 লাখ, 7 লাখ, 2 লাখ ঋণ নিয়ে আজকে তারা গোপালন করেছেন। আজকে তাদের অবস্থা কি? তারা বলছে হয় আমাদের গরুটা কিনে নাও, না হলে আমাদের ঋণটা পরিশোধ করে দাও। সরকার সেসব কোনো কথা কানে নিচ্ছেন না, সরকার তাতে কোনো হেলদোল দেখাচ্ছে না। সরকার এখন শুধুমাত্র উঠে পড়ে বসে আছে যে গোহত্যা বন্ধ করুন। বিভিন্ন বিরোধী ইলেক্টেড মেম্বাররা, এমএলএরা, তারা বিভিন্ন রকম বিবৃতি দিচ্ছে। নওশাদ সিদ্দিকীও তার মধ্যে আছে। তিনিও বলেছেন যদি গোহত্যা শুধুমাত্র এই 14 বছর বয়স পর্যন্ত
নির্ধারিত থাকে যে হবে না, সেটাতেই হবে না। গোহত্যা বন্ধ মানে পুরোটাই বন্ধ। এই পুরোটা বন্ধ করার জন্য তিনি বলেছেন প্রয়োজনে হাইকোর্ট যাবে, সুপ্রিম কোর্ট যাবে, গিয়ে এই কেসটা লড়বে। আমি বলি এই বাদুড়িয়াবাসীকে, শুধুমাত্র নওশাদ সিদ্দিকী একলাই কিন্তু বিরোধী বিধায়ক নয়, আপনারও বিধায়ক তৈরি করেছেন। সেই বিধায়ককে প্রশ্ন করুন আজকে কুরবানি কেন এ অবস্থা। আজকে সেই বিধায়ককে প্রশ্ন করুন আজকে বাদুড়িয়াতে কেন আজকে এই অবস্থা, বাদুড়িয়ার পৌর প্রধান কেন এত বড় চোর তৈরি হলো। প্রশ্ন করুন বাদুড়িয়াবাসী, প্রশ্ন করলেই আপনি ন্যায় পাবেন।